রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা, যিনি 3 দশকেরও বেশি সময় ধরে দেশটির রাজনৈতিক, সামরিক ও কৌশলগত দিক নির্দেশনা নির্ধারণ করেছেন। যৌথ যুক্তরাষ্ট্র ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। 86 বছর বয়সে তার মৃত্যু শুধু একটি ব্যক্তির অবসান নয়, এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি, ইরানের রাষ্ট্রদর্শন, প্রতিরোধ অক্ষনীতি এবং তেহরানের সঙ্গে পশ্চিমাদের দীর্ঘ টানাপোড়েনের এক ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ও নতুন এক অনিশ্চিত পর্বের সূচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে খামেনির কম্পাউন্ডে হামলা চালানো হয়েছে এবং তিনি নিহত হয়েছেন। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানায়, শনিবার সকালে আমেরিকা ও জায়নিস্ট শাসনের যৌথ হামলায় ইসলামী বিপ্লবের নেতা শহীদ হয়েছেন। একই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। এই ঘটনার অভিঘাত বোঝার জন্য খামেনির দীর্ঘ রাজনৈতিক যাত্রা, তার নিরাপত্তা কেন্দ্রিক রাষ্ট্রচিন্তা এবং আঞ্চলিক শক্তি রাজনীতিতে ইরানের অবস্থান নির্মাণের কৌশলকে বিশ্লেষণ করা জরুরি। আল জাজিরার বিশ্লেষণ নিয়ে আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। আয়াতুল্লাহ আলী খামেনি 1989 সালে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন, যখন ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনি মৃত্যুবরণ করেন। খোমেনি ছিলেন 1979 সালের বিপ্লবের আদর্শিক প্রেরণা, যিনি পাহলভি রাজতন্ত্রের অবসান ঘটান, আর খামেনি ছিলেন সেই বিপ্লব পরবর্তী রাষ্ট্রকে সামরিক নিরাপত্তা কাঠামোর মাধ্যমে সুসংহত করার কারিগর। তার দৃষ্টিভঙ্গির কেন্দ্রে ছিল একটি অবরুদ্ধ রাষ্ট্রধারণা, ইরানকে ঘিরে বহিঃশত্রুর হুমকি, পশ্চিমা অবরোধ এবং অভ্যন্তরীণ অস্থিতিশীলতার সম্ভাবনা। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন, সীমান্তে নিয়মিত উপস্থিতি এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরাককে সমর্থন দেয়া পশ্চিমা শক্তিগুলোর ভূমিকা, এসব অভিজ্ঞতা তার মনে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের প্রতি গভীর অবিশ্বাস তৈরি করে। তার শাসন দর্শনে ইসলামী প্রজাতন্ত্র, জাতীয়তাবাদ ও বিপ্লবী আদর্শ একাকার হয়ে যায়। রাষ্ট্র রক্ষা হয়ে ওঠে সর্বোচ্চ অগ্রাধিকার। এই নিরাপত্তা কেন্দ্রিক চিন্তার বাস্তব রূপ ছিল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ক্রমবর্ধমান ক্ষমতায়ন। শুরুতে একটি বিপ্লব রক্ষাকারী আধা সামরিক বাহিনী হিসেবে গড়ে ওঠা আইআরজিসি খামেনির আমলে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক শক্তির কেন্দ্রে পরিণত হয়। অবকাঠামো, জ্বালানি, টেলিযোগাযোগ থেকে শুরু করে নির্মাণ খাত, বিস্তৃত অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের প্রবেশাধিকার রাষ্ট্রের ভেতরে এক শক্তিশালী নিরাপত্তা অর্থনীতি গড়ে তোলে। একই সঙ্গে বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে তরুণ প্রজন্মের একাংশকে আদর্শিক প্রশিক্ষণ দিয়ে একটি অনুগত ভোট ব্যাংক ও রাস্তায় নামার মতো শক্তি তৈরি করা হয়। 2009 সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন এবং পরবর্তীতে গ্রিন মুভমেন্ট দমনে এই কাঠামোই ছিল মূল ভরসা। হাজারো গ্রেপ্তার, প্রাণহানি এবং কঠোর নিয়ন্ত্রণের মধ্য দিয়ে খামেনি প্রমাণ করেন যে রাষ্ট্রের স্থিতি রক্ষায় তিনি আপোষহীন। তবে খামেনিকে কেবল কঠোর নিরাপত্তা নীতির প্রতীক হিসেবে দেখলে তার বাস্তববাদী দিকটি আড়ালে থেকে যায়। 2015 সালে তীব্র নিষেধাজ্ঞার চাপে অর্থনীতি যখন বিপর্যস্ত, তখন তিনি প্রেসিডেন্ট হাসান রুহানির আলোচনাকে অনুমোদন দেন এবং জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন স্বাক্ষরের পথ খুলে দেন। এই চুক্তি ছিল পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিলের এক কূটনৈতিক সমাধান। খামেনির যুক্তি ছিল, এটি স্বাভাবিকীকরণ নয়, বরং একটি সীমিত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, না শান্তি না যুদ্ধ। এই মধ্যপন্থায় ইরানের স্বার্থ রক্ষা করবে। কিন্তু 2018 সালে ট্রাম্প প্রশাসন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলে সম্পর্ক আবার সংঘাতমুখী হয়। তেহরান ধীরে ধীরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ায়, যদিও খামেনি পূর্বেই পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করে ফতোয়া জারি করেছিলেন বলে ইরান দাবি করে। অভ্যন্তরীণ রাজনীতিতে খামেনির জন্য বড় চ্যালেঞ্জ আসে
একাধিক ঢেউয়ে 2009 সালে নির্বাচন পরবর্তী বিক্ষোভ, 2019 সালে জ্বালানি মূল্যবৃদ্ধি ঘিরে আন্দোলন এবং 2022 সালে মাহসা আমিনের মৃত্যুকে কেন্দ্র করে নারী অধিকার আন্দোলন। প্রতিবারই রাষ্ট্র কঠোর বল প্রয়োগে সাড়া দেয়। সমালোচকরা বলেন, তরুণ প্রজন্মের অর্থনৈতিক উন্নতি ও সামাজিক স্বাধীনতার আকাঙ্ক্ষা তিনি বুঝতে ব্যর্থ হন। দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা ও বিচ্ছিন্নতাবাদী নীতির ভার সাধারণ মানুষকেই বহন করতে হয়েছে। আবার সমর্থকরা যুক্তি দেন, বহিঃশত্রুর মুখে রাষ্ট্রের ভাঙন ঠেকাতে কঠোরতা ছিল অপরিহার্য। খামেনির পররাষ্ট্র কৌশলের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল প্রতিরোধ অক্ষ ইরান সমর্থিত আঞ্চলিক জোট ব্যবস্থা। এর কেন্দ্রবিন্দুতে ছিলেন কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি, যিনি 2020 সালে মার্কিন ড্রোন হামলায় শাহাদাত বরণ করেন। লেবাননে হিজবুল্লাহ, ফিলিস্তিনে হামাস, ইয়েমেনে হুথি এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার, এই নেটওয়ার্কের মাধ্যমে ইরান ফরওয়ার্ড ডিফেন্স কৌশল বাস্তবায়ন করে। লক্ষ্য ছিল সম্ভাব্য সংঘাতকে দেশের সীমানার বাইরে প্রতিহত করা এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রকে বহুমুখী চাপের মধ্যে রাখা। কিন্তু 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের গাজা অভিযানে ব্যাপক ধ্বংসযজ্ঞ, লেবাননে হিজবুল্লাহর উপর হামলা এবং 2024 সালের ডিসেম্বরে সিরিয়ায় ক্ষমতার পালাবদল, সব মিলিয়ে এই অক্ষ দুর্বল হতে শুরু করে। সিরিয়া করিডোর ভেঙে পড়ায় হিজবুল্লাহকে পুনরায় রসদ যোগানোর পথ সংকুচিত হয়। এই প্রেক্ষাপটে 2025 সালের জুনে ইসরায়েলের ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা এবং পরবর্তী ক্ষেপণাস্ত্র বিনিময় দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়। যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বহু বছর ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে হামলার পক্ষে সওয়াল করে আসছিলেন। ওয়াশিংটনের সমর্থনে সেই অবস্থান বাস্তবে রূপ পায়। খামেনি হুমকির জবাবে আত্মসমর্পণ প্রত্যাখ্যান করেন এবং যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপকে অপরিবর্তনীয় ক্ষতির কারণ হবে বলে সতর্ক করেন। তার এই কঠোর ভাষ্য একসময় সমালোচিত হলেও 12 দিনের যুদ্ধে বহু ইরানির কাছে তা প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। কিন্তু র্যালি অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ প্রভাব দীর্ঘস্থায়ী হয়নি। নিষেধাজ্ঞা, মুদ্রার পতন ও মূল্যস্ফীতিতে ক্ষুব্ধ জনতা আবার রাস্তায় নামে। খামেনির মৃত্যুর তাৎক্ষণিক রাজনৈতিক প্রভাব বহুমাত্রিক। প্রথমত, ইরানের ক্ষমতার কাঠামোতে উত্তরাধিকার প্রশ্ন জটিল। সংবিধান অনুযায়ী বিশেষজ্ঞ পরিষদ নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে, কিন্তু নিরাপত্তা, অর্থনীতি, রাজনীতির জটিল সমীকরণে আইআরজিসির ভূমিকা নির্ধারক হয়ে উঠতে পারে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র প্রকাশ্য রেজিম চেঞ্জ ইঙ্গিত দেয়ায় জাতীয়তাবাদী প্রতিক্রিয়া তীব্র হতে পারে, যা আবার কঠোরপন্থীদের অবস্থান শক্তিশালী করবে। তৃতীয়ত, আঞ্চলিক শক্তি সমীকরণে এক শূন্যতা তৈরি হয়েছে। প্রতিরোধ অক্ষকেই পুনর্গঠিত হবে নাকি ছত্রভঙ্গ? চতুর্থত, পারমাণবিক ইস্যুতে আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত। সম্পূর্ণ অবকাঠামো ভেঙে ফেলার মার্কিন দাবি তেহরানের কাছে অগ্রহণযোগ্য বলে মনে হয়েছে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে খামেনির রেজিস্ট্যান্স ইকোনমি ধারণা নিষেধাজ্ঞার মুখে আত্মনির্ভরতার কথা বললেও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি আনতে পারেনি। চীন, রাশিয়ার দিকে বাণিজ্য ঘোরানো, আঞ্চলিক বাণিজ্য জোরদার, এসব প্রচেষ্টা আংশিক স্বস্তি দিলেও কাঠামোগত সংস্কার ও বৈদেশিক বিনিয়োগের অভাব রয়ে গেছে। তরুণ, শিক্ষিত ও ডিজিটাল সংযুক্ত জনসংখ্যা বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সংযোগ চায়। দীর্ঘমেয়াদী অবরোধ সেই আকাঙ্ক্ষার সঙ্গে সংঘর্ষ তৈরি করেছে। ফলে রাজনৈতিক বৈধতা রক্ষায় নিরাপত্তা নির্ভরতা বাড়ানো ছাড়া শাসকের বিকল্প কমে আসে। একটি চক্র যা বারবার বিক্ষোভ ও দমনপীড়নের পুনরাবৃত্তি ঘটায়। আন্তর্জাতিক আইনের প্রশ্ন সামনে আসে। কোনো সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে যৌথ হামলা আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন নজির স্থাপন করল কিনা তা নিয়ে বিতর্ক তীব্র হবে। সমর্থকরা বলবেন এটি আত্মরক্ষার অংশ, সমালোচকরা বলবেন এটি আন্তর্জাতিক ব্যবস্থার ঝুঁকিপূর্ণ ভাঙন। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই বহু স্তরীয় সংঘাত চলছে। এই ঘটনার পর প্রতিশোধ প্রতিহিংসা চক্র আরও তীব্র হতে পারে। সব মিলিয়ে আলী খামেনির রাজনৈতিক জীবন ছিল প্রতিরোধ, বাস্তববাদ ও কঠোরতার এক জটিল মিশ্রণ। তিনি একদিকে বিপ্লব পরবর্তী রাষ্ট্রকে টিকিয়ে রাখতে সামরিক নিরাপত্তা কাঠামো সুদৃঢ় করেছেন,
অন্যদিকে প্রয়োজনে কূটনৈতিক দর কষাকষির পথও বেছে নিয়েছেন। তার মৃত্যুর মাধ্যমে ইরান এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। কঠোর প্রতিরোধের পথেই কি এগোবে, নাকি অর্থনৈতিক পুনর্গঠন ও আংশিক সমঝোতার দিকে ঝুঁকবে? উত্তর নির্ভর করবে উত্তরাধিকার প্রক্রিয়া, জনমতের গতি প্রকৃতি, আইআরজিসির ভূমিকা এবং আন্তর্জাতিক শক্তিগুলোর কৌশলের ওপর। তবে নিশ্চিতভাবে বলা যায়, খামেনির যুগ ইরানের রাজনৈতিক মনস্তত্ত্বে গভীর ছাপ রেখে গেল। সেই ছাপ মুছে ফেলা সহজ হবে না। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী পরিস্থিতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে ইসলামাবাদ একে প্রকাশ্যে ওপেন ওয়ার বা উন্মুক্ত যুদ্ধ হিসেবে আখ্যা দিচ্ছে। দুই দেশের সীমান্ত জুড়ে পাল্টাপাল্টি গোলাবর্ষণ, ড্রোন হামলা, বিমান অভিযান এবং স্থলভিত্তিক সামরিক তৎপরতা এখন কেবল কূটনৈতিক উত্তেজনার বিষয় নয়, এটি রক্তক্ষয়ী বাস্তবতা। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে হতাহতের সংখ্যা নিয়ে দুই দেশের পরস্পর বিরোধী দাবি। পাকিস্তান বলছে তারা জঙ্গি অবকাঠামো ধ্বংস করেছে এবং বড় ধরনের ক্ষতি করেছে আফগান পক্ষের। অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকার দাবি করছে পাকিস্তানের হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং তাদের প্রতিশোধমূলক হামলায় পাকিস্তানও বড় ক্ষতির মুখে পড়েছে। এই তথ্যযুদ্ধ, সংখ্যার লড়াই এবং রাজনৈতিক বক্তব্যের সংঘর্ষ বাস্তব পরিস্থিতি বোঝাকে কঠিন করে তুলেছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। এই দ্বন্দ্বের শেকড় বহু গভীরে প্রথিত। 1893 সালে ব্রিটিশ ভারতের সময় নির্ধারিত ডুরান্ড লাইন আজও দুই দেশের মধ্যে বিতর্কিত। আফগানিস্তান ঐতিহাসিকভাবে এই সীমারেখাকে স্থায়ী আন্তর্জাতিক সীমানা হিসেবে স্বীকৃতি দেয়নি, যদিও পাকিস্তান এটাকে বৈধ সীমান্ত বলে মনে করে। এই সীমানা পশতুন জনগোষ্ঠীকে দুই ভাগে বিভক্ত করেছে, যার সামাজিক ও রাজনৈতিক প্রভাব আজও বিদ্যমান। সীমান্ত অঞ্চলে রাষ্ট্রের নিয়ন্ত্রণ ঐতিহাসিকভাবে দুর্বল ছিল এবং এই শূন্যতায় উগ্রপন্থী গোষ্ঠীগুলো নিজেদের নেটওয়ার্ক বিস্তার করেছে। 2021 সালে কাবুলে তালেবান ক্ষমতায় ফেরার পর অনেক বিশ্লেষক ধারণা করেছিলেন যে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হবে, কারণ পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগান তালেবানকে কৌশলগত গভীরতার অংশ হিসেবে দেখেছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু বাস্তবতা হয়েছে ভিন্ন। পাকিস্তানের অভ্যন্তরে তেহরিকি তালেবান পাকিস্তান নামে পরিচিত গোষ্ঠীর হামলা বেড়েছে। ইসলামাবাদ দাবি করেছে টিটিপি আফগান ভূখণ্ডে আশ্রয় এবং প্রশিক্ষণ পাচ্ছে। তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করে বলছে তারা কোনো দেশের বিরুদ্ধে নিজেদের ভূমি ব্যবহার করতে দেবে না। এখানেই দ্বন্দ্বের কেন্দ্রে এসে দাঁড়ায় নিরাপত্তা প্রশ্ন। সাম্প্রতিক সংঘর্ষের সূচনা হয় সীমান্তবর্তী এলাকায় একটি বড় হামলার পর, যেখানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়। পাকিস্তান তাৎক্ষণিকভাবে দায় চাপায় টিটিপির ওপর এবং দাবি করে হামলাকারীরা আফগানিস্তান থেকে এসেছে। এর জবাবে পাকিস্তান সীমান্ত পেরিয়ে বিমান ও আর্টিলারি হামলা চালায় বলে আফগান পক্ষের অভিযোগ। ইসলামাবাদ বলেছে তারা নির্দিষ্ট জঙ্গি আস্তানায় লক্ষ্যভিত্তিক হামলা করেছে, কিন্তু কাবুলের দাবি এতে নারী ও শিশু নিহত হয়েছে। এখান থেকেই শুরু হয় মৃত্যুর সংখ্যা নিয়ে দ্বন্দ্ব। পাকিস্তান বলছে তাদের অভিযানে বহু জঙ্গি নিহত হয়েছে এবং তারা সীমান্ত সুরক্ষায় সফল হয়েছে। অন্যদিকে আফগান তালেবান জানাচ্ছে পাকিস্তানের হামলায় বেসামরিক নাগরিক সহ ডজনখানেক মানুষ নিহত হয়েছেন। তারা পাল্টা হামলার কথাও জানিয়েছে এবং দাবি করেছে পাকিস্তানের চৌকি ও সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে উল্লেখযোগ্য ক্ষতি করেছে। ইসলামাবাদ এসব দাবি ভুয়া প্রচারণা বলে উড়িয়ে দিয়েছে। ফলে উভয় পক্ষের প্রকাশিত সংখ্যাগুলো একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং পরস্পর বিরোধী। হতাহতের সংখ্যা নিয়ে এই দ্বন্দ্ব কেবল পরিসংখ্যানের প্রশ্ন নয়, এটি রাজনৈতিক ও কৌশলগত লড়াইয়ের অংশ। যে কোনো সংঘাতে সংখ্যার ব্যাখ্যা একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। বেশি শত্রু নিহত হয়েছে এমন দাবি অভ্যন্তরীণ জনমতকে সন্তুষ্ট করে এবং সেনাবাহিনীর কার্যকারিতা তুলে ধরে। একইভাবে বেসামরিক হতাহতের অভিযোগ আন্তর্জাতিক সহানুভূতি অর্জনের উপায়। আফগানিস্তানে তালেবান সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চায়, তাই তারা নিজেদেরকে নির্যাতিত পক্ষ হিসেবে তুলে ধরতে আগ্রহী। অন্যদিকে পাকিস্তান অভ্যন্তরীণ সন্ত্রাসবিরোধী লড়াইয়ে নিজেদের দৃঢ় অবস্থান প্রদর্শন করতে চায়।
এই পরিস্থিতিতে স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য পাওয়া কঠিন। সীমান্তবর্তী এলাকায় গণমাধ্যমের প্রবেশ সীমিত, আন্তর্জাতিক সংস্থার উপস্থিতি কম এবং উভয় দেশই তথ্য নিয়ন্ত্রণে সচেষ্ট। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে ধোঁয়াশা থেকেই যায়। সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও ও ছবি প্রায় যাচাই ছাড়া ছড়িয়ে পড়ে, যা বিভ্রান্তি যোগায়। সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ। পাকিস্তান ডুরান্ড লাইনের বড় অংশে বেড়া দিয়েছে, যা আফগান তালেবান শুরু থেকেই বিরোধিতা করেছে। তাদের দাবি, এটি ঐতিহাসিকভাবে বিতর্কিত সীমান্তে একতরফা পদক্ষেপ। মাঝে মাঝে তালেবান যোদ্ধারা এই বেড়া অপসারণ বা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে বলে পাকিস্তানের অভিযোগ। ফলে সীমান্তে উত্তেজনা দীর্ঘদিনের। অর্থনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। পাকিস্তান বর্তমানে অর্থনৈতিক সংকটে রয়েছে। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং আন্তর্জাতিক ঋণ নির্ভরতা তাদের নীতি নির্ধারণে চাপ সৃষ্টি করছে। আফগানিস্তানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের কারণে গভীর অর্থনৈতিক সংকটে রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও ট্রানজিট বাণিজ্য উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। কিন্তু সীমান্ত বন্ধ হয়ে গেলে ব্যবসা বাণিজ্য ব্যাহত হয়, যা স্থানীয় জনগোষ্ঠীর উপর সরাসরি প্রভাব ফেলে। পশ্চিমা শক্তিগুলোর ভূমিকাও এখানে আলোচ্য। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর সরাসরি জড়িত না থাকলেও অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নজরে রাখছে। চীন পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের নিরাপত্তা তাদের জন্য গুরুত্বপূর্ণ। সীমান্তে অস্থিরতা চীনের বিনিয়োগ ঝুঁকির মুখে ফেলতে পারে। রাশিয়া ও ইরানও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন। ফলে এই দ্বন্দ্ব কেবল দ্বিপাক্ষিক নয়, এটি বৃহত্তর আঞ্চলিক ভারসাম্যের অংশ। তালেবান সরকারের জন্য এটি একটি পরীক্ষা। তারা ক্ষমতা আসার সময় প্রতিশ্রুতি দিয়েছিল যে আফগান ভূমি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার হতে দেবে না। পাকিস্তানের অভিযোগ প্রমাণিত হলে তাদের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে যাবে। আবার পাকিস্তানের অতিরিক্ত সামরিক প্রতিক্রিয়া আফগান জনগণের মধ্যে জাতীয়তাবাদী ক্ষোভকে উস্কে দিতে পারে, যা তালেবানকে কঠোর অবস্থানে যেতে বাধ্য করতে পারে। মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি মানবিক সংকটকেও আড়াল করে। সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক, বাস্তুচ্যুতি এবং অবকাঠামোগত ক্ষতি বাড়ছে। স্কুল, বাজার ও স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। শিশু ও নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো স্বাধীন তদন্তের আহ্বান জানালেও উভয় দেশ নিরাপত্তার অজুহাতে বাইরের প্রবেশ সীমিত করছে। তথ্যযুদ্ধের এই পর্বে সামাজিক মাধ্যম একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। পাকিস্তানি ও আফগান সমর্থকরা টুইটার, ফেসবুক ও টেলিগ্রামে নিজেদের বক্তব্য তুলে ধরছে। ভিডিও, মানচিত্র ও হতাহতের তালিকা প্রকাশ করা হচ্ছে, যা প্রায়ই একে অপরকে অস্বীকার করে। এই ডিজিটাল লড়াই জনমতকে প্রভাবিত করছে এবং উত্তেজনা আরও বাড়াচ্ছে। রাজনৈতিকভাবে পাকিস্তানের বেসামরিক সরকার ও সামরিক নেতৃত্বের অবস্থানও গুরুত্বপূর্ণ। সামরিক বাহিনী ঐতিহাসিকভাবে নিরাপত্তা নীতিতে প্রভাবশালী। সীমান্তে কঠোর প্রতিক্রিয়া দেখিয়ে তারা অভ্যন্তরীণ সমর্থন জোরদার করতে পারে। অন্যদিকে বেসামরিক সরকার আন্তর্জাতিক সমালোচনা এড়াতে কূটনৈতিক পথ খোলা রাখতে চায়। আফগানিস্তানের ক্ষেত্রেও তালেবান নেতৃত্বের ভেতরে কৌশলগত মতপার্থক্য থাকতে পারে। কেউ কঠোর জবাবের পক্ষে, কেউ আলোচনার পক্ষে। ভবিষ্যৎ পরিস্থিতি কয়েকটি সম্ভাবনার দিকে ইঙ্গিত করে। প্রথমত, সীমান্তে নিম্নমাত্রার সংঘর্ষ অব্যাহত থাকতে পারে, যেখানে সময়ে সময়ে উত্তেজনা বাড়বে কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ হবে না। দ্বিতীয়ত, কূটনৈতিক মধ্যস্থতা একটি সীমিত সমঝোতা হতে পারে, যেমন যৌথ সীমান্ত টহল বা গোয়েন্দা তথ্য বিনিময়। তৃতীয়ত, যদি হতাহতের সংখ্যা বেড়ে যায় এবং জনমত উত্তপ্ত হয়, তাহলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে। তবে বড় চ্যালেঞ্জ হল আস্থার সংকট। পাকিস্তান বিশ্বাস করে আফগান তালেবান টিটিপির বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না। তালেবান মনে করে পাকিস্তান তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন করছে। এই অবিশ্বাসের চক্র ভাঙা কঠিন। এছাড়া ডুরান্ড লাইন ইস্যু ও পশতুন জাতীয়তাবাদ দীর্ঘমেয়াদে রাজনৈতিক সমাধান দাবি করে, যা সামরিক পদক্ষেপে সম্ভব নয়।
সংঘাতের মানবিক মূল্য বিবেচনায় রাখতে হবে। সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষ বহু দশক ধরে যুদ্ধ, উগ্রবাদ ও দারিদ্র্যের বোঝা বহন করছে। আবার তারা গোলাবর্ষণ এবং অনিশ্চয়তার মধ্যে পড়েছে। শিশুদের শিক্ষা ব্যাহত হচ্ছে, কৃষিকাজ বন্ধ হচ্ছে, পরিবারগুলো স্থানচ্যুত হচ্ছে। এই বাস্তবতা সংখ্যার লড়াইয়ের আড়ালে চাপা পড়ে যায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ হতে পারে। জাতিসংঘ বা আঞ্চলিক সংস্থাগুলো নিরপেক্ষ তদন্ত ও সংলাপের উদ্যোগ নিতে পারে। তবে উভয় দেশেই সার্বভৌমত্বের প্রশ্নে সংবেদনশীল, তাই বাইরের হস্তক্ষেপ সীমিত। শেষ পর্যন্ত পাকিস্তান ও আফগানিস্তানের এই ওপেন ওয়ার আখ্যা হয়তো কৌশলগত ভাষা, কিন্তু বাস্তবতা হলো সীমান্তে রক্তপাত হচ্ছে এবং তথ্যের যুদ্ধ সেই রক্তপাতকে আরও জটিল করে তুলছে। মৃত্যুর প্রকৃত সংখ্যা যাই হোক, প্রতিটি প্রাণহানি অঞ্চলটির অস্থিতিশীলতার প্রতীক। স্থায়ী সমাধানের জন্য দরকার আস্থা পুনর্গঠন, নিরাপত্তা সহযোগিতা এবং রাজনৈতিক সদিচ্ছা। অন্যথায় সংখ্যার এই দ্বন্দ্ব একসময় বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে, যার মূল্য দেবে দুই দেশের সাধারণ মানুষ। ইরানের অবিশ্বাস্য প্রতিরোধ, ইসরায়েল সহ 6 আরব দেশে মার্কিন ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলা, 200 আমেরিকান সেনা নিহতের দাবি। ইসরায়েলে ব্যাপক হামলা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, সর্বোচ্চ প্রতিশোধের ঘোষণা তেহরানের। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানে হামলার জন্য লবিং চালিয়েছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের নয়, ইরানের বিরুদ্ধে অদ্ভুত নিন্দা আরব ও পশ্চিমাদের। ইরানের সমস্ত অস্ত্র ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ ট্রাম্পের বিরুদ্ধে। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি শরফি দিবা। আজ জানাবো ইরান যুদ্ধ, আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। শনিবার ইরানে হামলার পরপরই তেহরান ইসরায়েল সহ 6টি আরব দেশে অবস্থিত আমেরিকান সেনা ঘাঁটিতে মিসাইল আক্রমণ চালায়। ঝাঁকে ঝাঁকে ইরানি মিসাইল আছড়ে পড়তে থাকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক ও জর্ডানের ঘাঁটিতে। এসব হামলায় যুক্তরাষ্ট্রের 2 শতাধিক সেনা নিহতের দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। একই সঙ্গে আমেরিকান শক্তিশালী একটি রণতরীত ও মিসাইল হামলার দাবি করেছে IRGC। তবে ইরানের দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র আর্মি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকান ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিভিন্ন ভবনে মিসাইল আছড়ে পড়ার দৃশ্য দেখা গেছে। তাছাড়া BBC, CNN, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইরানের মিসাইল প্রতিহত করে চলছে উপসাগরীয় দেশগুলোতে থাকা আমেরিকান ঘাঁটি। অনেক মিসাইল আঘাত করছে বিভিন্ন ঘাঁটিতে। তাছাড়া ঘাঁটির বাইরে বিভিন্ন ভবনেও আঘাত করেছে ইরানের মিসাইল। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় শহর দুবাইয়ের পাম হোটেল। ইরানের মিসাইল হামলার প্রতিরোধে ব্যর্থতায় প্রশ্ন উঠেছে হাজার হাজার বিলিয়ন ডলারের যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে হামলার লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি, সমস্ত মিসাইল কর্মসূচি ধ্বংস করা এবং ইরানে ক্ষমতার পরিবর্তন করা। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সমস্ত অস্ত্র ধ্বংস না হওয়া পর্যন্ত পুরা ইরান জুড়ে হামলা চলবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এবার ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের দুশমন, ইরানকে চিরতরে ধ্বংস করে তবে আমরা ক্ষান্ত হব। ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি এমন কোনো শক্তির অস্তিত্ব আমরা মেনে নেব না। শনিবার ইসরায়েল হামলা চালিয়েছে ইরানের দক্ষিণে 2টি স্কুলে। এতে 40 জন শিশুসহ শতাধিক শিক্ষার্থী নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার বয়স হয়েছিল 86 বছর। গত 40 বছর ধরে তিনি ইরানের সর্বোচ্চ নেতা। 1979 সালে ইরান ইসলামী বিপ্লবের অভিভাবকত্ব করে আসছিলেন তিনি। ইরানের নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট ও সংসদ সদস্য নির্বাচিত হলেও তিনি ছিলেন মূলত ইরানের সর্বোচ্চ ধর্মীয় শাসক। তার নেতৃত্বে রয়েছে একাধিক পরিষদ যা মূলত ইরানের নীতি নির্ধারণে ভূমিকা পালন করে। এসব পরিষদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিবর্গ 8 বছরের জন্য ভোটের মাধ্যমে নির্বাচিত হন। ইরানের সংসদ ও প্রেসিডেন্ট মূলত ইমাম খোমেনির নেতৃত্বে পরিষদসমূহের অধীন। 1981 থেকে 1989 সাল পর্যন্ত তিনি ছিলেন ইরানের প্রেসিডেন্ট। 1989 সালে ইরান বিপ্লবের কিংবদন্তি নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ আল খামেনির মৃত্যুর পর তিনি ইরানের সুপ্রিম বা সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন। ইমাম খোমেনির পর গোটা ইরানে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী।
পশ্চিমাদের কোনো অন্যায়, হুমকি ও চাপের কাছে তিনি কখনো মাথা নত করেননি। ইমাম খামেনির মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। খামেনিকে হত্যার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন সে ছিল শতাব্দীর অন্যতম বড় শয়তান। খামেনি ছাড়া ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত অপর শীর্ষস্থানীয় নেতা হলেন আলী শামখানি। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের ও ইসরায়েলের হামলার জন্য লবিং করেছেন সৌদি আরবের মূল শাসক ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বা MBS। হামলার আগে থেকে তিনি ডোনাল্ড ট্রাম্পকে বারবার ফোন করছেন ইরানে হামলা পরিচালনার জন্য। শনিবার এই খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সৌদি যুবরাজ প্রকাশ্যে কূটনীতির মাধ্যমে ইরান সমস্যার সমাধানের কথা বললেও গোপনে তিনি ট্রাম্পকে বলেছেন হামলা চালানোর জন্য। তিনি ট্রাম্পকে অনবরত উৎসাহিত করেছেন এ ব্যাপারে। শেষ মুহূর্তে তিনি ট্রাম্পকে অনুমতি দিয়েছেন হামলার জন্য। ওয়াশিংটন পোস্ট লিখেছে, 4টি সূত্র থেকে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অদ্ভুত প্রতিবাদ প্রকাশ করেছে পশ্চিমা বিশ্ব ও আরব দেশগুলো। তারা যুক্তরাষ্ট্র ইসরায়েল নয়, বরং নিন্দা করেছে হামলার শিকার ইরানের নিন্দা করেছে বিভিন্ন আরব দেশে হামলার জন্য। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এক যৌথ বিবৃতিতে ইরানের বিরুদ্ধে নিন্দা জানিয়ে বলা হয়েছে তারা ইসরায়েলের পাশে থাকবে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেছে কানাডার ক্ষেত্রে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে বলেছেন তারা ইরান জাতির পাশে আছে, তবে ইসরায়েলের নিরাপত্তার পক্ষে। এছাড়া নরওয়ে, আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। মুসলিম বিশ্বের মধ্যে একমাত্র পাকিস্তান ইরানে হামলার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে এবং ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানানো হয়েছে এ ধরনের হামলা প্রতিরোধে। অপরদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত সহ বিভিন্ন দেশ ইরানের নিন্দা ও প্রতিবাদ করেছে তাদের দেশে আমেরিকান ঘাঁটিতে পাল্টা হামলার জন্য। বিবিসির খবরে বলা হয়েছে, গোটা যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ট্রাম্পের বিরুদ্ধে। রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। অপরদিকে বাহরাইনের মানামায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে বাহরাইনের আমেরিকান ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার জন্য। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প ইসরায়েলে হামলা চালিয়েছেন নেতানিয়াহু বা ইসরায়েলের জন্য নয়। এই হামলায় যুক্তরাষ্ট্র নয়, বরং লাভবান হবে ইসরায়েল। তাই এটা মূলত নেতানিয়াহুর যুদ্ধ। প্রকাশিত বিভিন্ন খবর অনুযায়ী গত বছর জুন মাসে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানে হামলার পর 6 মাসের মধ্যে আবার ইরানে হামলার জন্য জোর তদবির চালাতে থাকে নেতানিয়াহু। তিনি এ লক্ষ্যে 2 মাস আগে ছুটে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অবকাশ যাপন কেন্দ্র মার-এ-লাগোয়। সেখানে তিনি একান্তে ডোনাল্ড ট্রাম্পকে বোঝান কেন আবার ইরানে হামলা করতে হবে। জুন মাসে ইরানে হামলার পর ট্রাম্প দাবি করেন ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েছে। এ বিষয়ে নেতানিয়াহু ট্রাম্পের সাথে বিরোধে না গিয়ে ট্রাম্পকে বলেন ইরান এখনও ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকি, আর সেটা হলো ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল কর্মসূচি। নেতানিয়াহু দাবি করেন ইরানের কাছে এমন কোনো অস্ত্র থাকতে পারবে না যা ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি। তাই ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল সহ সমস্ত অস্ত্র সক্ষমতা ধ্বংস করতে হবে। পাশাপাশি ইরানের রেজিম চেঞ্জ বা ক্ষমতার পরিবর্তন ঘটাতে হবে। এরপর নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা জানতে পেরেছি ইরান আবার পারমাণবিক বোমা নির্মাণের কার্যক্রম শুরু করেছে এবং এটা আমরা কোনো অবস্থাতেই মেনে নেব না। এরপর থেকে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হুমকি দিতে থাকেন পারমাণবিক বোমার কার্যক্রম বন্ধ করতে হবে, অন্যথায় হামলা করা হবে। যুক্তরাষ্ট্র ইরানের ওপর তীব্র চাপ সৃষ্টি করতে থাকে পারমাণবিক বোমা কার্যক্রম বন্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করার জন্য। ট্রাম্প স্পষ্ট করে বলেন ইরানকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে বলতে হবে তারা পারমাণবিক কার্যক্রম সহ মিসাইল কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করবে এবং যুক্তরাষ্ট্রের কথা মতো চলবে। তবেই কেবল হামলা থেকে রক্ষা পাবে। চুক্তি অথবা যুদ্ধ, এর যে কোনো একটা বেছে নিতে হবে ইরানকে। কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করায় শনিবার হামলা শুরু করল যুক্তরাষ্ট্র ইসরায়েল। বস্তুত এই আলোচনা ছিল সময় ক্ষেপণের একটি অজুহাত মাত্র। ইসরায়েলের কাছে শতাধিক পারমাণবিক বোমা রয়েছে, কিন্তু ইরানকে পারমাণবিক বোমা সহ কোনো অস্ত্রই রাখতে দেবে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কারণ তাতে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত হবে। ভেনিজুয়েলায় আগ্রাসনের পর ইরানে আগ্রাসনের ঘটনায় বিশ্বে প্রতিষ্ঠিত হল জোরজার মুল্লুকতার নীতি। বিশ্বে অসহায় আর নিরাপত্তাহীন হয়ে পড়ল সমস্ত দুর্বল রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব।
শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।